বলে দেখতে পাওয়া যায় তার জীবনের প্রতিটি সংগ্রাম এবং প্রত্যেকটি সেক্টর। আমরা তার শিশু অবস্থা থেকে শুরু করে তার বার্ধক্য অবস্থা পর্যন্ত তার সংগ্রাম ক্ষেত্রে ছিল সবচেয়ে উঠে। 8 বছর বয়সে যখন সে পড়ালেখা করতে গিয়ে তার চোখের সমস্যার কারণে তার পড়ালেখা থেকে বিচ্যুত অবস্থায় ছিল। দীর্ঘদিন যাবৎ তার জীবনে পড়ালেখা অনেকদিন যাবৎ সে পড়ালেখা অবস্থায় ছিল। এই অবস্থাতে যখন তার মধ্যে ছিল একটা উদ্যম এবং অনুপ্রেরণা, যা পূর্বের থেকে দেখা গিয়েছিল তার মধ্যে আধুনিকতা গড়নের একটা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শেষ পর্যন্ত অনেক কিছু হবে। 1954 সালের দিকে আসি। 1954 সালে সে বলেছিল, আমাদের দেশে 21শে ফেব্রুয়ারির সময় যে গ্রুপ রক্তাক্ত অবস্থায় রয়েছিল তখন বলেছিল এদেশে মার্কিন মানুষকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল এই হত্যার প্রতিবাদ জানানোর জন্য, কিন্তু সে কখনোই সেটাকে মেনে নিতে পারেনি। তখন ইয়াহিয়া খান বলেছিল আমাদেরকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেছিল যে না, আমাদের পক্ষে কখনো ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসা সম্ভব নয়। আপনারা আসুন দেখুন আমাদের রাজপথকে কিভাবে রঞ্জিত করেছে। আপনারা দেখে যান এইখানে কখনোই রক্তাক্তর মধ্য দিয়ে কখন ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসা সম্ভব না। 1969 সালে গণ অভ্যুত্থান অবস্থায় তখন শেখ মুজিবুর রহমান 1971 সালে 6 দফার দাবি পেশ করেছিল এবং 1971 সালে ছাত্র জনতার মিলে 11 দফা সব মিলেই চলেছিল আন্দোলন। শেখ মুজিবুর রহমান বলেছিল 7 মার্চের ভাষণে বলেছিল আমি তোমাদেরকে যতক্ষণ না সংগ্রামের কথা বলতে পারবো আমার পক্ষ থেকে যদি কেউ সংগ্রামের কথা বলে তোমরা সেইভাবে ঝাঁপিয়ে পড়ো। 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে 26শে মার্চে ঘুমন্ত মানুষের প্রতি কিভাবে নৃশংসভাবে অত্যাচার করেছিল, এদেশের মানুষকে নিরীহ মানুষদের উপর অত্যাচার এবং গোলাগুলি করেছিল। সাথে সাথে ইয়াহিয়া খান বাংলাদেশকে ত্যাগ করে চলে যান এবং শেখ মুজিবুর রহমানকে করাচিতে তাকে আটক করে রাখে এবং সেখানে চেয়েছিল তাকে শেষ দৃশ্য তাকে ওখানে সমর্পণ করার জন্য। 71 শেষ পর্যায়ে তখন চারিদিকে যখন গণ আন্দোলন ছিল 93,000 সোলজার্সকে বাংলাদেশ আটক করে রেখেছিল। এই 93,000কে যখন আটক করে রেখেছিল এদেশের মানুষকে যতক্ষণ আপনারা না ছাড়বেন, আমাদের শেখ মুজিবুর রহমান যে প্রাণের দাবি নিয়ে এসেছিল তাকে যতক্ষণ না ছাড়বেন আপনাদের 93,000 ফাইটারকে আমরা ক্লোজ করে দেব। যখন এভাবে কথা বলেছিল তখন পাকিস্তানের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছিল এবং তারাও বলছে যে কিভাবে করে আমাদের এই বাংলার মানুষকে দমিয়ে রাখবে। ঠিকই 93,000 সোলজার আত্মসমর্পণ করেছিল রেসকোর্স ময়দানে এবং তার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ পেয়েছিল একটি নতুন সূচনা। এশিয়া মহাদেশ নয় পৃথিবীর বুকে তার মানচিত্র লিখন করেছিল যা আজও উদীয়মান। আমি ধন্যবাদ জানাই এই কলেজ কর্তৃপক্ষকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। ধন্যবাদ সবাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব কামাল। আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় এবং আমার সাথী ভাইয়া আসসালামু আলাইকুম। আরেকটা সুযোগ পেলাম বঙ্গবন্ধুর জন্মদিনে কিছু বলার। আজকে আমি কিছু স্মৃতিচারণ করব, এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন। আমি স্মৃতিচারণ করবো এভাবে, আমার বুঝার পরে আমি যা দিন থেকে বঙ্গবন্ধু সম্বন্ধে জানানো সেইভাবে আমি স্মৃতিচারণ করার চেষ্টা করি। সবটা আমার এই মুহূর্তে মনে নাই। দৌলতখার ভিতরে রাধাবল্লভ বাজার চৌকিঘাটা নামে আগে স্টিমার দিত, চৌকিঘাটা। এখানে বঙ্গবন্ধু আমাদের ভোলার লিডার মোবাইল স্যার ফেরিবাদ উদ্বোধন করার জন্য, তখন আমি ছাত্র,
বেড়িবাঁধ উদ্বোধন করার জন্য। সেই বেড়ি তো অনেক আগেই নদী ভেঙে ফেলেছে, অনেক আগে। প্রথম ভোলাতে বেড়িবাঁধ উদ্বোধন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সময় আমার মনে আছে, আমি স্কুলের ছাত্র, চরবাতি স্কুলের ছাত্র, মনে আছে। এই চরবাতি স্কুলে আবার শিক্ষকতা করার সুযোগ হয়েছিল আমার। যে স্কুলের ছাত্র ছিলাম সেই স্কুলে আমি শিক্ষকতা করেছি। সেই সময় বেড়িবাঁধ উদ্বোধন করার জন্য আমাদের লিডার তোফায়েল সাহেব হেলিকপ্টারে করে ঢাকা থেকে বঙ্গবন্ধুরে নিয়ে এই চৌকিঘাটা নামছে, ল্যান্ড করছে চৌকিঘাটা। স্যার বাংলা ঢাকার ইয়ার থেকে, বাংলা একাডেমিক থেকে অনেক বাংলার বানান অনেক চেঞ্জ আছে। লেটেস্ট যে বানানগুলো এগুলো আমরা অনেকটা জানি, অনেককে আবার জানি। বাংলা একাডেমির থেকে অনেক চেঞ্জ আছে। অনেক সময় অনেক দীর্ঘিকার দিতাম আমরা, সেগুলো আমার রসিকার দিয়ে দেয়। কি লেখে সেদিন আমাদের ভোলার লিডার তোফায়েল স্যার বঙ্গবন্ধুর হেলিকপ্টারে করে আনিয়া সে রাধা হলো বেড়িবাঁধ যেখানে উদ্বোধন করবে একটা বিলের ভিতরে ল্যান্ড করবে। আমি ছাত্র ছিলাম, আমরা ছাত্ররা সব দলে দলে দেখতে গেলাম। সেই সময় বঙ্গবন্ধুর কাছে যাইতে পারি না, একটু দূরে দূরে থেকে আমি বঙ্গবন্ধুকে দেখেছি, তোফায়েল স্যারকে দেখেছি, তোফায়েল স্যারকে দেখেছি। তখন তো তোফায়েল স্যারের বয়স আরো কম, ইয়াং একদম, সে অবস্থা বঙ্গবন্ধুকে দেখেছি। এই একটা স্মৃতিচারণ করলাম। আরেকটা স্মৃতিচারণ খুব ব্যথিত এবং সেদিন খুবই ব্যথার কথা। যেদিন তখন আমি আমাদের গ্রামের বাড়ির সামনের দরজায় আমাদের বড় দিঘির পাড়ে আসছিলাম। সামনে একটা খাল আছে, খালের পরই রাস্তা দিয়ে একটা লোক, স্যার রাস্তা দিয়ে একটা লোক দৌড়িয়া যায় আর বলে, ওই মেয়েরা শুনছো শুনছো। ঠিক আমি যেভাবে শুনছি, ওই লোকটা যেভাবে দৌড়িয়ে গেছে সেভাবেই আমি বলতেছি। আমি ও মেয়েরা শুনছেন শুনছেন, শেখ মুজিবুর রহমানের মারিয়া লাইছো। একটা লোক চিৎকার দিয়ে এইভাবে যায় আর বলতেছে। সাউন্ড আসার পর থেকে আমি সহ এই কথাটা শোনার পর থেকে সমস্ত শরীর শিউরে উঠছে, মনে যেন স্তব্ধ হয়ে যাইতেছে। মানে কেমন জানি লাগছে, বলতে পারি নাকি কি বলে লোকটা, কি বলে কারণে এই অনুভূতিটা মানুষের মনে যাইত। আমি জানি না কে কি মনে করেন, আপনারা যে যেই মনে করেন, আমি কিছু সত্য কথা বলবো।
আমি অনেক বড় বড় মিটিং করে সত্য কথাগুলি বলেছি। অনেক বড় বড় প্রশাসনিক অফিসাররা বলেন ওইসব বলেন, আপনি বলেন বলেন বলেন, সামনে মাঠে মুক্তিযোদ্ধারা এই করিয়া লাফায় উঠছে। এরা সব ডিসি সাহেব বলছে যে আপনারা স্বাধীনতার ইতিহাসটা বলেন, যুদ্ধের কথাগুলি বলেন, বলাতে কোনখানে কোনখানে যুদ্ধ হয়েছে, কারা কারা মারা গেছে, কি অবস্থা ছিল, পাঞ্জাবিরা তখন কেমন করছে, কি অবস্থা ছিল, এই কথাগুলি শোনা, নতুন প্রজন্মকে এই কথাগুলি শোনা, কথা কিছু কথা বলেন, এইভাবে বলার পরে আমি আবার ওই ভোলার কোনখানে কোনখানে দুইটার ফাইট দিয়েছে, সেখানে কিছু মুক্তিবাহিনী মারা গেল। ভোলা কলেজের এক ছাত্রী কাজল ব্যানার্জি, কথা বলবো কোরআনে আসিয়া গেছি করোনা যাও, কথা তো উঠিয়া যাবে, কথা এসে যায়। কাজল ব্যানার্জি একটা বিএসসি পড়তে মেয়েটা, ওর আত্মীয় স্বজনরা ইন্ডিয়া থাকতো, না বললেই নয় এইটুকু, একটা মেয়ে ছিল, মানে এর আনকমন মেয়ে, লম্বা ছিল, ফর্সা, নাম ছিল কাজল ব্যানার্জি, বিএসসির ছাত্রী ছিল। ওর শাড়ি টাড়ি কাপড় টাপড় যাওয়াই করতো, ফিলিপিন্সি সব ইন্ডিয়া বানা, এক কথায় খুব সুন্দর। পাঞ্জাবিরা তখন অবদায়, আমরা অবদার সামনে দিয়ে টাউনে আসতাম, ওই অবদার সামনে যে পাঞ্জাবি দাঁড়ায় থাকতো অস্ত্র টস্ত্র নিয়ে, আমরা ওদিকে ভয়তে তাকাইতাম। আমরা বিয়ে পরীক্ষা দিছি, বিয়ে পরীক্ষা না ইন্টারমিডিয়েট, দুইবার পরীক্ষা দিছি আমরা, একটা বছর সাড়ে খেয়াল আছে। যাই হোক, তো দেখেন কি একটা পিরিয়ড, কি একটা সময়, আসলে ভাবতে আশ্চর্য। ওয়াবদার যে অফিসাররা ছিল, এদেরকে কে বা কারা কত বড় ঘৃণ্য কথা না বললেই নয়, যেহেতু ইতিহাসের পাতায় এসে গেছে, আমি না বললেই নয়, কত ঘৃণ্য কথা, কে বা কারা আর্মি অফিসার করে টুয়ে দিল যে তোমরা সুন্দরী মেয়ে খোঁজো, আছে সুন্দরী মেয়ে। গভীর রাত্রে যায় এই ইয়ার থেকে, ওদের বাসার থেকে জিপ দিয়ে যায়, গভীর রাত্রে যায় মেয়েটাকে উঠে আনলো, অবদায় রাখলো প্রায় 20-25 দিনের মতো। যেদিন আমি সংক্ষেপ করতেছি, যেদিন ভোলা মুক্ত হবে সেই দিন চতুর্দিকে পাঞ্জাবিরা চলে যাবে, মুক্তি বাহিনীরা এসে গেছে চতুর্দিকে, একটা রব উঠলো, পাঞ্জাবিরা চলে যাবে, পথে ঘাটে হোটেল রেস্তোরাঁ বলাবলি করতেছে, এই আজ পাঞ্জাবিরা চলে গেছে, মুক্তি বাহিনীরা ঘিরিয়া বলেছে। যাওয়ার মনে কোনো আধা ঘন্টা আগে করে বোধহয় ওয়ালের সাথে দাঁড়া করে কমাইল 50টা গুলি করছে, ঢুকতেছে 50টা গুলি করছে, এর নাম স্বাধীনতা এমনি আসে। পাঞ্জাবিদের উপরে আল্লাহ গজব করছে, কারণ আল্লাহ অর্ডার দিছে গজব করে, যার জন্য দেশটা এত অল্প সময়ে স্বাধীন হয়েছে। আরেকটা কথা সিনারি আমি বলবো, সেটা হলো আমার শ্বশুর ফ্যামিলির, আমার বড় সম্বন্ধী আর্মি অফিসার ছিল ক্যাপ্টেন মাহবুবুল আলম। সে এত ব্রেনি ছাত্র ছিল, আমার মিসেসের বড় ভাই, এত ব্রেনি ছাত্র ছিল, ইস্ট পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তান যাইয়া পাঞ্জাব রেজিমেন্টের কমিশন রেখে চান্স পেয়েছে, পাঞ্জাব রেজিমেন্টের কমিশন রেখে চান্স পেয়েছে। পাঞ্জাব রেজিমেন্টের ক্যাপ্টেন ছিল সে, ক্যাপ্টেন মাহবুব আলম, ডাক নাম সেই, স্টেডিয়ামের সামনে বাসা, আসলাম মিলা, আমার শ্বশুরের আসলাম মিলা। এই আমার শ্বশুরের বড় ছেলে ক্যাপ্টেন মাহবুব আলম সেই লিবারেশন পিরিয়ডে পাঞ্জাব রেজিমেন্ট সিলেট সেক্টরে আসছে। সেখানে মুক্তি বাহিনীরা কিছু অস্ত্র দিছিল, তারা কয়েকজন বাঙালি অফিসাররা নিয়ে মুক্তি বাহিনীকে
মুক্তি বাহিনীদেরকে অস্ত্র ভান্ডার থেকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। ভাগ্য খারাপ, যেদিন তারা চলে আসবে, যে কয়েকবার তো অস্ত্র দিলাম মুক্তি বাহিনীকে, এবার আমরা চলে যাব, কিছু অস্ত্র নিয়ে আমরা চলে যাব মুক্তি বাহিনীর সাথে যোগদান করব। আগে কিছু অস্ত্র বের করিয়া মুক্তি বাহিনী অতি গোপনে দিছে, অতি গোপনে। লাস্টলি যেদিন একটা একটা করে অস্ত্র নিয়ে বেরোয় আসবে, আরপি পুলিশের কাছে ধরা পড়ে গেল। পাঞ্জাব রেজিমেন্টের আরপি পুলিশ, এখানে আরপি লেখা থাকে, ওরা গার্ড দেয়, রাস্তায় গার্ড দেয়, তারা আরপি পুলিশের হাতে ধরা পড়ে গেল। 2-3 জন আর্মি অফিসার, তার ভিতরে আমার বড় বন্ধু ছিল ক্যাপ্টেন মাহবুবুল্লাহ। তারপরে সেখানেই মেরে ফেললো বাংলাদেশের সাথে সাথে মেরে ফেলে লাস্টটা সিলেটের ডিসি সাহেবের কাছে হস্তান্তর করে। যে আর্মি অফিসার ছিল, কমিশন র্যাঙ্কের অফিসার ছিল, লাস্ট ডিসি সাহেবকে ডেকে বললো যে ঠিকানা বের করে বলো যে এই 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 অফিসারের বাড়ি ভোলা, এই ঠিকানা তার বাবার নামে। ডিসি সাহেবকে বললো ডেড বডি নিবে কিনা আমাদেরকে জানান তাড়াতাড়ি। ডিসি সাহেব একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দিয়ে জিত দিয়ে আমার শ্বশুরের বাসায় গেছে। যাইয়া বলছে, বলতে পারি না, বলছে, বলার পরে আমার শাশুড়ি চিৎকার দিয়েছে, সেলিম রে, আমার সেলিম, আমার সেলিম কই, বাবা দিব। সবাই কান্নাকাটি করতেছে। ম্যাজিস্ট্রেট সাহেব যথেষ্ট ধৈর্য ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বলছে যে দেখেন, একটু বলেন আপনার ঠান্ডা মাথা, আপনার ছেলের ডেড বডি আনবেন নাকি সেখানেই যাবেন? কার কথাকে এসব চিৎকার লাগবে। পরে এক পর্যায়ে অন্য আত্মীয় স্বজনরা বলছে যে আনার দরকার নেই, আতঙ্কিরা মারা যাবে সেখানে। পরে ডিসি সাহেব ওয়ারলেসে বলে দিছে যে না, আনবে না। পরে শাহজালাল মাজারের কাছে তারা দাফন করছে। সিলেটের সেই সেই থানা কনসার্ন থানার ওসি সাহেব একটা সার্টিফিকেট দিছে, সেই সার্টিফিকেটের নামটা সব ইংরেজিতে সার্টিফিকেট, কোনখানে দাফন করছে কি ইত্যাদি ইত্যাদি, সেই সার্টিফিকেট এখনো আছে। এই কথাটুকু বললাম কি আরে, কয়েক বছর কতগুলি সিনারি দিছি, কান্দনিয়া সিনারি দিচ্ছি। সেটা হলো ঈদের দিন ফিরনি লইয়া বসিয়া আমার শাশুড়ি তো হাফ বেড অবস্থায় ছিল তার ছেলের জন্য। কেউ খাবি না, এরকম চিৎকার কেউ, কেউ খাবি না, কেউ খাবি না, সেলিম আসবে, সেলিম আসবে, আমার বাবায় আসবে, আমার বাবায় আসবে, তারপরে খাবি, কেউ ধরবি না, কেউ ধরবি না, এরকম চিৎকার বাপটা দিয়ে লাগে, কেউ ধরবি না, সবাই কান্নাকাটি করতে। একটা পর্যায়ে বুঝিয়ে শুনে খাবি, তখন সবাই ফিরনি, ঈদের দিন সকাল ফিরনি টিনি খাইয়া মুছে, এর নাম স্বাধীনতা। করুন অনেক সিনারি আছে। আরে কথা বঙ্গবন্ধুর শতবার্ষিকী দাঁড়াইলে, কোথাও দাঁড়াইলে আমার ইতিহাসগুলি মনে পড়ে। আরো লক্ষ ফ্যামিলি এইভাবে শেষ করে ফেলছে। স্বাধীনতার ইতিহাস বড় করুন। মর্মে মর্মে বুঝতাম আমরা যদি আমাদের ফ্যামিলির কেউ মারা যেত। আজকে যাদের যে ফ্যামিলির কেউ মারা যায়নি, তারা স্বাধীনতার মর্মটা উপলব্ধি করতে পারবে। যাদের ভাই, বাবা, মা, আত্মীয় স্বজন মারা গেছে, যাদের চোখের পানি আজও ঝরে, তারা বলতে পারবে স্বাধীনতার মর্ম কি, আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার ইতিহাস তখন মর্মে মর্মে উপলব্ধি করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আমি ওনার অনেক ছবি দেখেছি।